বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদের ভূমিকা নিয়ে আপনি আমাদের বলবেন। এর আগেও আমরা আলোচনা করেছি এটা নিয়ে। এটা মূলত পাকিস্তান পর্ব 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত। আজকে আপনি আমাদের বাংলাদেশ আমলে, বা এটাকে আমরা 3 পর্বে আর কি ভাগ করব, পাকিস্তান পর্ব, বাংলাদেশ পর্ব, 24-এর আগ পর্যন্ত এবং 24-এর পরে এখন পর্যন্ত। তো আজকে আপনি আমাদেরকে বাংলাদেশ পর্ব অর্থাৎ 1972 সাল থেকে 2024, হ্যাঁ 24-এর আগ পর্যন্ত, অভ্যুত্থানের আগ পর্যন্ত, জুলাই, ছাত্রদের ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে, এটা নিয়ে আমাদের একটু বলেন। ভূমিকা মানে ভূমিকা এবং তার তাৎপর্য তো আসবে, হ্যাঁ গুরুত্ব, তাই না? গুরুত্ব, তাৎপর্য। হ্যাঁ, এর আগের দিন আমি তো পাকিস্তান আমল ছাত্রদের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। পাকিস্তান আমলে 60-এর দশকে, 60-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, মেইনলি 60-এর দশক হ্যাঁ এসেছিল। তা থেকে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমাদের দেশে প্রগতিশীল আন্দোলনে বা প্রগতিশীলতার আন্দোলনে ছাত্ররা সবসময় ভ্যানগার্ড বা অগ্রবাহিনী হিসেবে ভূমিকা পালন করেছে। নেতৃত্ব যারাই থাক, যেখান থেকে নেতৃত্ব কেউ দিক বা আসুক, আন্দোলনের ঝটিকা বাহিনী হচ্ছে ছাত্ররা সবসময়। এটা আপনি নিজেও দেখেছেন, আপনি নিজেও রাজনীতিতে ছিলেন 60-এর দশকের। হ্যাঁ, আমি তো 60-এর দশকে আন্দোলনে, তার অভিজ্ঞতাও তো আছে, আমার রাজনৈতিক অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি দেখেছি ছাত্ররা, বিশেষ করে বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ঝটিকা বাহিনী বা অগ্রণী শক্তি পালন করত, অগ্রবাহিনী হিসেবে ভূমিকা রাখত। এটা তখন আমি দেখেছিলাম। যদিও আমাদের নেতৃত্বের ধারণাটা ভিন্ন ছিল, তারা ছাত্রদের ভূমিকার জন্য মানে মনে হতো যেন ঈর্ষান্বিত যে তাদের তত্ত্বের শ্রেণীগুলো এখানে সে ভূমিকা নিচ্ছে না। আচ্ছা, তাদের তত্ত্বের যে শ্রমিকের শ্রমিক হবে বিপ্লবের ভ্যানগার্ড, সেখানে ছাত্ররা এসে ভূমিকা নেয়, এগুলোর কোনো ভবিষ্যৎ নাই, ছাত্ররা যে পেটে উর্জা, এগুলো বলতো তারা। আচ্ছা, নেতৃত্ব আর কি, বয়স্ক নেতৃত্ব। হ্যাঁ, যদি আজকের আলোচনার বিষয়বস্তু সেটা না, ওই যুগটার নেতৃত্বের বিষয়টা না, তবু প্রসঙ্গক্রমে এসে যায়। মানে বাংলাদেশের আমলেও পরেও কি 72 থেকেও কি আসলে, বা পরে ছাত্ররা আসলে বিপ্লবের ভ্যানগার্ড হিসেবেও কি কাজ করেছিল আসলে, বলা যায় সেই অর্থে? বিপ্লবী আন্দোলনের আসলে বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গেই এক ধরনের বিপর্যয় ঘটে গেছে। আচ্ছা, 71 বামপন্থী আন্দোলন, এর দেশে বিপ্লবী রাজনীতি তো বামপন্থীরা গড়ে তুলেছিল, তারা এটাকে ধারণ করত। তারা কতটুকু পেরেছিল না পেরেছিল সেটা ভিন্ন আলোচনার বিষয়, তাদের ভুল কোথায় ছিল না ছিল সেটা আর একটা আলোচনার বিষয় বা ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু বিপ্লবী রাজনীতির বা বিপ্লবী পরিবর্তনের লক্ষ্য নিয়ে যে রাজনীতি যারা করেছিল দেশে, সেটা তারাই করেছিল, আর কেউ তো করে নাই, তারা করেছিল। কমিউনিস্ট বলো, বামপন্থী বলো, যাই বলো, মার্কসীয় ধারার মানুষ বলো, তাদের মধ্যে আমি এর মধ্যে থেকে মস্কোবন্দীদের অভিভাবক হিসেবে ধরি না, এরা তো শান্তিবাদী, বিপ্লবী সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন যারা চাইতো, তারা আসলে চীনপন্থী, মূলত চীনপন্থী ধারা। এদের মধ্যে নানা রকম ধারা আবার ছিল, কেউ অন্ধ চীনপন্থী ছিল, কেউ চীনপন্থীও ছিল না সেই অর্থে। তাৎক্ষণিক বিচারে তারা আবার চীনকে সমর্থন করত, যেহেতু চীন সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করতো বা সেই সংগ্রামের কথা বলতো, এই জন্য এরা চীনের দিকে একটা ভরসার দৃষ্টি নিয়ে জাগাতো, এটাও ঠিক। কিন্তু কিছু পার্থক্যের জায়গাও ছিল, যেমন চীন পাকিস্তানের সমর্থক ছিল। এই প্রজন্ম তো সিরাজ শিকদারই তো অনেকটা চীনপন্থী ছিলেন, আর পাকিস্তানের বিরুদ্ধেও ফাইট করেছেন। এখানে তারা চীনের বিরুদ্ধে আসলে এরা কারো ওইভাবে কারো পন্থী ছিল না, স্বদেশপন্থী বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটা তরুণ প্রজন্ম ছিল, ছাত্ররা ছিল। যাই হোক, পাকিস্তানের পরে যেটা আমরা দেখছি, মানে একটা বাম রাজনীতিতে প্রচন্ড বিপর্যয় ঘটেছে। প্রথমত হচ্ছে যে 71 সালে যুদ্ধের যে জোয়ারটা শুরু হলো আওয়ামী লীগের পক্ষে, ভারতের হাতে তো যুদ্ধের নিয়ন্ত্রণ চলে গেল। আওয়ামী লীগ বলে তো ভারতে আশ্রয়ে বসেই তো, আশ্রয় থেকেই তো আওয়ামী লীগ যা করার করেছে 71-এ।
এবং ভারত গোটা ৭১-এর যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করেছিল আওয়ামী লীগের মাধ্যমে। পাকিস্তান থেকে এরা মানে পালালো, আওয়ামী লীগের লোকজন, জনগণের একটা অংশ পালালো, হিন্দু বিতাড়ন হলো। ভারত তো এগুলোর সুযোগ নিয়েছে স্বাভাবিকভাবে, এবং আন্তর্জাতিক জনমত তখন একটা ভারতের পক্ষেই ছিল। আওয়ামী লীগ মানে ভারতের পক্ষে গেল। বামপন্থীরা তখন দ্বিমুখী আক্রমণের সম্মুখীন হলো। একদিকে পাকিস্তানের দিক থেকে আক্রমণ, পাকিস্তান আর্মি আক্রমণ করছে বামপন্থীদের এলাকাগুলোতে, আর দিকে ভারত থেকে আক্রমণ। ভারত মানে হচ্ছে আওয়ামী লীগ পন্থী যে মুক্তিবাহিনী ছিল তাদের আক্রমণ। প্রচন্ড একটা বিপর্যয়কর অবস্থা ছিল। এর মধ্যে বামপন্থীদের একটা অংশ যুদ্ধ করলো, ধ্বংস হলো। মূলত ৭১-ই তাদের মানে মূল বিপর্যয়টা ঘটে গিয়েছিল বলতে পারো। মূল শক্তিটা ওখানেই ধ্বংস হয়ে গেছে। মূল শক্তিটা ধ্বংস হয়েছিল। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে তোমার যুদ্ধের পরে, মানে ৭২ সাল থেকে, হ্যাঁ, এরপরে বাকিটা শেষ হয়ে গেছে। মানে সাবেক চীনপন্থী ধারার যে শক্তিটা ছিল সশস্ত্র সংগ্রামের, এটি মূলত ধ্বংস হয়ে গেল ৭২-৭৩ এই সময়টাতে। তো এখন এরপরে থাকলো হচ্ছে আবার ওই ছাত্রদের মধ্য থেকে একটা যুদ্ধের মধ্য দিয়ে ছাত্রলীগের ভিতরে যে বিপ্লবী আকাঙ্ক্ষা সম্পন্ন যে শক্তি জন্ম নিয়েছিল, যাদের প্রতিনিধিত্ব করতো যে সিরাজুল আলম খান বা তার সঙ্গে যারা ছিল তারা, কাজী আরেফ আহমেদ, হাসানুল হক, এরা তো তখন এই ধারা জাসদ, হ্যাঁ, এখান থেকে জাসদ হলো। তারা ছাত্রলীগ, হ্যাঁ, ছাত্রলীগ আলাদা হলো আগে, পরে তো রাজনৈতিক সংগঠন জাসদ করলো মেজর জলিলকে সভাপতি করে। তো এই ধারাটা আর কি, এরাও আওয়ামী লীগের সঙ্গে সংঘাতে গেল। তোমার আওয়ামী লীগের ধ্বংস করে দিল, মানে হাজার হাজার কর্মী হত্যা করেছিল। জাসদ দাবি করতো ২৫,০০০ তাদের কর্মীকে হত্যা করেছিল। আওয়ামী লীগের রক্ষী বাহিনী, পুলিশ, আওয়ামী লীগের ক্যাডার, এর সবাই মিলে আর কি। ব্যাপক বিপর্যয় হয়েছে। এটাও তো বামপন্থী আন্দোলনের উপর প্রভাব বিস্তার করেছে। এই সব কিছুর ফল যেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যে এর মধ্য দিয়ে ৭১-এর পরে যে রাজনৈতিক গতিধারা গড়ে উঠছে আওয়ামী লীগের বাইরে, সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ধর্মীয় শক্তির উত্থান ঘটছে। ধর্মীয় রাজনৈতিক শক্তি হিসেবে না, হিন্দু বিরোধী, ভারত বিরোধী এবং ইসলামী একটা চেতনা, এটাকে তুমি ইসলামী সাম্প্রদায়িক রাজনীতির চেতনা ধারা বলতে পারো, এটা শক্তিশালী হতে শুরু করলো। এটার একটা অংশ আওয়ামী লীগের মধ্যে, আমি তো লুটেরা বাহিনী প্রথম ধাক্কাতে হিন্দুদের প্রথমে হচ্ছে ৭১-এই আওয়ামী লীগের একটা অংশ হিন্দুদের উপর লুটতরাজ করেছে। এরা হচ্ছে আওয়ামী লীগের ফাউন্ডেশন। সবাই ভারতে গেছে তা না, ওটা তো একটা অংশ গেছে। তার আগে লুটপাটে এরা সুযোগ সুবিধা নিয়েছে, পাকিস্তান আর্মির সঙ্গে দরকার হলে কোলাবরেট করেছে, লুটপাট করেছে, এরা আওয়ামী লীগ। এরপরে যখন আবার মুক্তিবাহিনী আসা শুরু করলো, তখন এরা মুসলিম লীগ, আওয়ামী লীগ হয়ে গেল, মুসলিম লীগ না, আওয়ামী লীগ হয়ে গেল। তখন বিহারীদের, এরপরে আর বিহারীদের সঙ্গে লাগলো, এবং এরপর বিহারীদের পরে ব্যাপক লুটতরাজ শুরু হলো। যখন বাংলাদেশ প্রতিষ্ঠা হলো, তখন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ হয়ে গেছে মানুষ, এবং ব্যাপকভাবে সারা দেশে কয়েক লক্ষ বিহারি ছিল, আমি বলতে পারি না এখন, নিধন হলো। এদের ব্যাপক হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, সম্পত্তি, বাড়ি জমি দখল বেদখল, এগুলোর প্রক্রিয়া চললো আর কি। এইটারই ভেতরে সমান্তরালে এটার কাজ যখন মোটামুটি বিহারি হলো, এরপরে যেটা হচ্ছে আবার হিন্দু বিরোধী চেতনা, এটা কেউ তো লালন করতে হবে, কারণ হিন্দুরা এখান থেকে প্রায় ৬০-৭০-৮০ লক্ষ মতো হিন্দু চলে গেছিল ভারতে, পালিয়ে গেছিল, বেশি হতে পারে ৭০-৮০, সব মিলে ১ কোটি মানুষ গিয়েছিল ভারতে, তো আশ্রয় নিয়েছিল ৬০-৭০ লক্ষ হিন্দু ছিল। তো এরা এসে তো
তাদের জমি বাড়ি কারা দখল করেছিল, লুটপাট কারা করেছিল? আওয়ামী লীগের এরা। এখানকার মুসলমান বাঙালি, এরা তো আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগ। তখন যেটা হচ্ছে যে হিন্দুর সম্পত্তি এখন হিন্দু বিরোধী হতে হবে, তো আবার আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে, ক্ষমতা আছে। এরা হচ্ছে ইসলামী সাম্প্রদায়িকতাবাদী রাজনীতির একটা ভিত্তি তৈরি করলো। এটা আবার এর সঙ্গে সমাজেও একটা, সবাই যে আওয়ামী লীগ করে তা না, আওয়ামী লীগ বিরোধী ছিল, তাদের মধ্যেও ওই ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা, এগুলো থেকে তোমার হিন্দু বিরোধিতা এলো, সাম্প্রদায়িকতা, ইসলামী রাজনীতির ভিত্তি তৈরি হচ্ছে। কিন্তু এইখানে ছাত্রদের ভূমিকা থাকে কি করে? ছাত্রদের মূল ভূমিকা শেষ 72-এ, 73-এ, 74, 75 মোটামুটি ক্রাশ হয়ে গেল বামপন্থী, ছাত্ররাও গেল। জাসদের যেটুকু সম্ভাবনা ছিল ওটা তো ছাত্রদেরই তো সংগঠন এক অর্থে, ওটা ধ্বংস হয়ে গেল। 75, 76, 75 তো মুজিব মারা গেল, জিয়া রহমান এলেন। জিয়া রহমান এসে ইসলামী রাজনীতি ভদ্রভাবে, মার্জিতভাবে প্রতিষ্ঠা করলেন জিয়া রহমান। মুজিব যেটা পারেন নাই, মুজিব কিছু করেছে, ভিত্তি তৈরি করে দিয়েছে। মুজিবও তো বলেছিলেন বাঙালি মুসলমান, হ্যাঁ, নিজের পরিচয় মুসলমান হিসেবে দিত। সে বাঙালি মুসলমান দুটো সে বলতো, হ্যাঁ, সব জায়গায় ছিল সে। তো এখন জিয়া রহমান মানে ইসলাম এবার রাষ্ট্র বিসমিল্লাহ এসব লাগিয়ে সংবিধানে বিসমিল্লাহ জুড়ে দিল। এগুলো করেছে, যেটা হচ্ছে ইসলামকে লালন করা শুরু করলো রাজনীতিতে। এরশাদ এলো, রাষ্ট্রধর্ম ইসলাম করলো, ইসলামী রাজনীতি ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। এটা হলো একটা দিক। ছাত্রদের রোল কিন্তু ক্রমে ওইভাবে, আর প্রগতিশীলতার যে ভূমিকাটা আগে ছিল প্রগতিশীল রাজনীতিতে, ছাত্রদের যে অগ্রবাহিনী হিসেবে যে ভূমিকাটা ছিল, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না সেভাবে। সারা দেশে কারোরই ভূমিকা নাই সেইভাবে, ছাত্ররা আলাদাভাবে ভূমিকা রাখতে পারছিল না সেই সময়টাতে। আর একটা ঘটনা ঘটেছিল 90 সালে, 91 তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। এটা খুব ক্ষতি করেছে সমাজতন্ত্রকে সামনে রেখে। এখানে যারা স্বপ্ন দেখতে হয় সমাজ পরিবর্তনের, তা তো সোভিয়েত ইউনিয়নের দিকে তাকাতো, চীনের দিকে, ভিয়েতনাম, কিউবা, মডেল এগুলো ছিল। তো তখন তো সবচেয়ে বড় তাদের মডেল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের পতন, সমাজতান্ত্রিক শিবিরের পতন, তার আগে তো সমাজতান্ত্রিক শিবিরটা ভেঙে গেল। পূর্ব ইউরোপের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যে জোট ছিল, এটা ভেঙে গেল। এটা খুব ক্ষতি করেছে। এখানে আদর্শ ভিত্তিক রাজনীতি যারা করতো, তো ছাত্র তরুণরা করতো, মানে লুটপাট করা নয়, একটা আদর্শ নিষ্ঠ জীবনযাপন করা, একটু লেখাপড়া করা, এগুলো তো ছাত্ররা, তরুণ প্রজন্ম। এটা আমি দেখছি যে এটা আমাদের সময় থেকে, কাল থেকে দেখছি। ওই 60-এর দশক বলো, 50-এর দশকের শেষ থেকে বলো, আমি দেখছি আর কি। আমার যখন বয়স হয়েছে, একটু অভিজ্ঞতা হয়েছে, ক্লাস 8 থেকেই তো আমি নিজের লেখাপড়া করছি, এবং আমার তো চেতনার ইয়েটা 8 থেকেই হয়েছে, বিকাশটা যদি বলো। লেখাপড়া তার আগে থেকে আমি করি, বই পড়তাম, প্রচুর বই পড়তাম। 7, 8 থেকে, ক্লাস 7 থেকেই আমি পড়তাম। 6 থেকে আমার ওইভাবে যদি পড়াশোনা বলো, লাইব্রেরিতে গিয়ে বসে পড়া, বই কেনা, এগুলো ক্লাস 6 থেকে। আমি হয়তো আমার যুগের তরুণদের তুলনায়, ছেলেদের তুলনায় একটু বেঁচে গিয়েছিলাম। আমার মতো আমি পরে আরো অনেককে পেয়েছিলাম। যাই হোক, তো দশকে আমাদের পাকিস্তান হওয়ার পরে এই ধারাটা আর সেরকমভাবে দেখিয়ে নেই, ছিল না, অতটা না। তবু একটা ধারা তো থাকে, ক্ষয়িষ্ণু হলেও ছিল, কিছুটা ছিল। এইটা ঘটলো, এটাকে এটা একটা স্ফুরণ ঘটলো এরশাদ যখন ক্ষমতা দখল করলো। তারপরে
এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণাটা নিয়েছে, যখন অগ্রসর মানে হলাম আমরা, আমার তো একটা ভূমিকা ছিল এখানে। আসলে আইডিয়াটা তো আমার মাথা থেকে প্রথম এসেছিল। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের আমি নামটা দিয়েছিলাম অন্তর্বর্তী সরকার। আচ্ছা, এটা হচ্ছে 1982 সালে 24শে মার্চ বোধ হয়, একটু সময় এদিক ওদিক হয়ে যায়, এসব ক্ষমতা দখল করলাম 1982 সালে 24শে মার্চ, আমি যতদূর মনে করতে পারছি। 24 মার্চ ক্ষমতা দখল করলো। আমি 2-3 দিন আমি চিন্তা করলাম, আমার মনে হয় যে একে আটকানো দরকার। এখন এই যে বক্তৃতা দিয়ে শুনলাম তো, ইয়ে করবে কেন, গণতন্ত্র দেবে, নির্বাচন দেবে, হ্যান তেন, এইসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এইভাবে। আমি আমার তো মনে হলো যে এই যে আর্মির নেতৃত্বে যে খেলা বারবারের দেশে হয়, আইব করেছে, ইয়া করেছে, জিয়াউর রহমান করেছে, তো এই তখন তো আমার ওই বুদ্ধি ছিল না, আটকাতে পারিনি। আমার কাছে মনে হয়েছিল যে এইবার বয়স লাগে, তখন ওই অভিজ্ঞতা হচ্ছে না, এর সাথে আটকাবো। কিভাবে আটকাবো? বেটা তুই নির্বাচন দিতে চাচ্ছিস, নির্বাচন হবে তোর নেতৃত্বে না, সেনাবাহিনীর নেতৃত্বে হবে না। আমি এই দেশে গণতান্ত্রিক রাজনীতির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে আমি সেনাবাহিনীর ভূমিকাকে দেখতাম। এই যে রাজনীতি দেশের ভূমিকা পালন করে, দেশোদ্ধারের ভূমিকা, আমার মনে হচ্ছে এটা আটকানো দরকার। তখন ওই প্রধান বিচারপতির নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা, যার অধীনে 3 মাসের মধ্যে একটা নির্বাচন, এই অন্তর্বর্তী সরকার নামটা দিয়ে, এইটা দিয়ে আমি মূলত ছাত্রদের একটা মানে জাসদ ছাত্রলীগ বা এই ধরনের ছাত্র মৈত্রী, বামপন্থী আরো যারা ছিল, এদের মধ্যে মুভ করি। আর হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব, আলাউদ্দিন, আব্দুল মতিন পুরাতন কমিউনিস্ট নেতা ছিলেন। ওই সময় আলাউদ্দিন ভাই আমাকে খুব সাহায্য করেছিলেন। আমরা বিভিন্ন জনের সঙ্গে দেখা করলাম, কথা বললাম, মেজর জলিল, ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের, তারপরে তোমার খালেদা জিয়ার সঙ্গে আমি নিজেও বসছিলাম। এরা মূলত এগ্রি করেন। তারপরে যেটা হচ্ছে ছাত্ররা, আমার কাজটা হচ্ছে যখন মোটামুটি একটা তত্ত্বাবধায়ক সরকার নাম দিল, আমি যেটা চাচ্ছিলাম যাতে এরশাদের অধীনে নির্বাচনের বিকল্প হিসেবে মানে বিপরীতে একটা ভিন্ন রাজনীতি, ভিন্ন সরকারের নেতৃত্বে বা পরিচালনায় যাতে নির্বাচনটা হয়। প্রধান বিচারপতি আমার কাছে মনে হচ্ছিল সেনাবাহিনীর চেয়ে এটা বেটার অল্টারনেটিভ। এটাও আমলাতন্ত্র, কিন্তু বেসামরিক আমলাতন্ত্র, সামরিক আমলাতন্ত্র হবে না। এই বিবেচনা থেকে কিন্তু আমি প্রধান বিচারপতির নেতৃত্বে বেসামরিক অন্তর্বর্তী সরকারের কথা ভেবেছিলাম। আচ্ছা, এবং সেটা নিয়ে মুভ করেছিলাম। এটা কিছুদিনের মধ্যে দেখলাম অন্তর্বর্তী সরকারের জায়গায় একটা তত্ত্বাবধায়ক সরকারের কথাটা এসেছিল। হোয়াটএভার ইট মে বি, আমার একটা মানে লক্ষ্য অর্জিত হলো। আমি ছাত্রদের মধ্যে তারপরে কিছুটা কাজ করেছিলাম। তবে আমি তো ওইভাবে দল করতাম না, তখন পার্টি করতাম না, নেতা পার্টির হাতে চলে গেছে। আমি অবজার্ভ করেছি ছাত্রদের সঙ্গে বা নেতাদের সঙ্গে মাঝে মধ্যে কথা হতো, এই পর্যন্ত। আমার ভূমিকাটা একটা তো ব্যক্তিগত ভূমিকা হিসেবে ছিল। তো আমি তখন যেটা দেখলাম, ছাত্রদের একটা ভূমিকা আস্তে আস্তে সামনে শুরু করলো। কিন্তু ছাত্রদের 60-এর দশকে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আর ছাত্রদের আমি দেখিনি। কারণ তখন আসলে একটু ক্ষয় হয়ে গেছে। আর ক্ষয় হয়ে গেছে মানে ওই যে সমাজতান্ত্রিক শিবিরের বিপর্যয় অবসান হয়েছে। এগুলোর পরে যেটা হয়েছে, 91 তো বিএনপি ক্ষমতা এলো, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, এরশাদ চলে গেল, নির্বাচন হলো শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন, তার অধীনে নির্বাচন হলো।
তত্ত্বাবধায়ক সরকার ছিল তার অধীনে, তাতে খালেদা জিয়া ক্ষমতা এলো, মানে বিএনপি কি করেছে তো দেখেছি আমরা, সবাই জানি। আসলে বিএনপির সঙ্গে যেটা হয়েছে, ছাত্রদের মধ্যে যে আদর্শনিষ্ঠের যে জায়গাটা গড়ে উঠছিল একটু করে আন্দোলনের মধ্য দিয়ে, এটা অনেকখানি নষ্ট হয়েছে। সুযোগ সুবিধা, ক্ষমতার সঙ্গে থাকা, এইটার ফলে যেটা হয়েছে, আমার মনে হয়েছে আদর্শনিষ্ঠ রাজনীতির যে গতিধারা ছাত্রদের অবলম্বন করে দেশে দাঁড়িয়েছিল বা দাঁড়াতো, সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে বিএনপিরও ভূমিকা রয়েছে। আর বিএনপির লুটতরাজের সাক্ষাৎ আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি ভুল বলেছিলাম 2003-04 বলছি না, ওটা 1900, এটা আলোচনায় বলছিলাম 93-94 1993-94 সালে আমি গ্রামে গিয়েছিলাম, আমার নিজের এলাকায় গিয়েছিলাম আর কি, দিনাজপুর জেলার খানসামা উপজেলায়। ওখানে স্কুলকে কেন্দ্র করে বিএনপির লুটপাটের একটা চলছিল, আয়োজন চলছিল। এইটার বিরুদ্ধে হেডমাস্টার দাঁড়াতে চেয়েছিলেন, হিন্দু ভদ্রলোক ছিলেন, এমনি ভালো মানুষ আমি বলবো, বেচারা এর বিএনপির বিরুদ্ধে ওই লুটপাটে উনি ভাগিদার হতে চান নাই, যে কোনো কারণে উনি ভয় পাচ্ছিলেন আর কি, যে এগুলো করে কি কবে, সব তো দায় তার, হেডমাস্টার ছিলেন, ওনার ঘাড়ে চাপবে। ওই যে স্কুলের টিন, তারপরে চাল, এগুলো বরাদ্দ করানো, বিএনপি তখন সরকার, আমাদের এলাকায় এক নেতায় এগুলোর এই দুর্নীতির হতা ছিল, বিএনপির সে অফিস সেক্রেটারি তখন, আশরাফুল আলম মারা গেছে। তো সে হচ্ছে খালেদা জিয়ার বড় বোন, আপন বড় বোন, চকলেট, নূরজাহান চকলেট, দিনাজপুরের অন্তর্গত ফুলবাড়ি উপজেলার ওই এলাকার সে তিনি ছিলেন এমপি, সাংসদ, দিনাজপুর থাকতে বেশিরভাগ সময়, একটা সময় এই দুর্নীতির মানে মূল তো তাকেই বলতে হবে, ওই দিনাজপুর জেলায় যদি বলা যায়, ওই আশরাফুল আলম বিএনপির, সে ছিল তার সাগরেদ, এই দুর্নীতি করতো আর কি, অফিস সেক্রেটারি যার কথা বলছিল, পরে সে সাধারণ সম্পাদক হয়েছিল, জেনারেল সেক্রেটারি হয়েছিল। যাই হোক, এটা এই হেডমাস্টার পক্ষে আমি দাঁড়ালাম আর কি দুর্নীতির বিরুদ্ধে। একেবারে পরে খুব বাজে একটা অবস্থা হলো, হেডমাস্টার চাকরি চলে গেল, আমরা হলো হিন্দু গ্রাম, যেটা আমার পক্ষে ছিল, ওই স্কুলটা করেছিলাম, যে স্কুলকে দুর্নীতিটা হয়েছিল, স্কুলটা আমার উদ্যোগে তৈরি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা 1986-87 সালে এই কাজটা আমি করেছিলাম, স্কুলটা। তো এটা 1990 সালে আমি চলে আসি, ওইটা অন্যদের দায়িত্ব দিয়ে এসেছিলাম। ওটা আমি তো জুনিয়র স্কুল হিসেবে প্রতিষ্ঠা করি, এটা হাই স্কুল হয়ে গেছিল, আমি থাকতে থাকতে বোধহয় হাই স্কুলটা শুরু করেছিলাম। তো পরে ওটা হয়েছিল, প্রতিষ্ঠিত হয়ে গেছিল, সরকারি অনুদান পাওয়া এগুলো। তো যাই হোক, এই আমি বিএনপির দুর্নীতি তখন দেখলাম, একেবারে প্রত্যক্ষ করলাম। পরে একটা পর্যায়ে আমি এই এলাকা রক্ষার জন্য আমি ওই সাহায্য নিয়েছিলাম তখন, ওয়ার্কার্স পার্টি, এরা খুব সাহায্য করেছিল, ব্যালেন্স করেছিল, বিএনপিকে এরা ঠেকিয়েছিল। এটা যে কি সাংঘাতিক কঠিন কাজ, একটা পার্টি মানে রাষ্ট্রকে একা মোকাবেলা করা, ব্যক্তি হিসেবে মোকাবেলা করা, ছিন্ন ভিন্ন করে ফেলে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো ডিটেনশন অর্ডার হয়েছিল, পরে শুনেছিলাম আমি ঢাকায় এসে, ওই সময় আমি এগুলো এলাকা গুছিয়ে আমি ঢাকায় এসে, তখনই বোধহয় আমি শুনেছি ডিটেনশন অর্ডার হয়েছে আমার বিরুদ্ধে। তারপরে আমার বন্ধুরা ছিল কিছু সাংবাদিক ছিলেন, এরা ওই এরা বিএনপির সঙ্গে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে, পরে আমি শুনেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এটা ক্যান্সেল করেছিল। এটা করেছিল কিন্তু চকলেট। আচ্ছা, হ্যাঁ, ওই আশরাফুল আলমের কথায় চকলেট এই কাজটা করেছিল, আমি যেটা শুনেছি। ক্যান্সেলটা করেছে আবার স্বরাষ্ট্রমন্ত্রী,
তো এখানে আবার মানে এরা এখানে যারা ছিলেন আর কি বিএনপির ওই সাংবাদিক, যেমন আমানুল্লাহ মারা একজন ভদ্রলোক, উনি উদ্যোগটা নিয়েছেন। পরে আমি শুনেছিলাম যে ওনারা গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা ক্যান্সেল করিয়েছিলেন। তো এই খালেদা জিয়াকে আমি জানিয়েছিলাম, খালেদা জিয়া আমাকে চিনতেন ব্যক্তিগতভাবে। এই ইয়ে তো তত্ত্বাবধায়কের কর্মসূচি নিয়ে তো তার সাথে তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছিল, আলোচনা হয়েছিল। হ্যাঁ, তার সঙ্গে ওই ওই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল, চিনত, কিন্তু সে কোনো গুরুত্ব দেয়নি। অর্থাৎ সে সাপোর্টটা দিয়েছিল তার বোনকে বা দুর্নীতিকে। তো খালেদা জিয়াকে তো আমার চেনা হয়েছে। পরবর্তীকালে এদের কেউ কেউ তো আমার বন্ধু মানুষ ছিল, যেমন কামাল সিদ্দিকী, সে তো তখন ছিল প্রাইম মিনিস্টার খালেদা জিয়া। আমি 2003 বা 4-এর কথা বলছি, কিন্তু সে তো প্রাইম মিনিস্টারের সেক্রেটারিয়েটের চিফ সেক্রেটারি ছিল। আমরা তো একই সময়কার ব্যাচমেট, তার সায়েন্স আমার আর্টস, একই ছাত্র সংগঠন করতাম আমরা, একসঙ্গে বন্ধুত্ব ছিল। সেও তো জানতো, তাকে তো আমি চিঠি মারফত জানিয়েছিলাম। এবং এটা যে এরা জানতো ভালোভাবে, এটা আমি সাবিউদ্দিন, সে ছিল প্রাইম মিনিস্টারের পিএস। আমাকে একদিন দেখা, অনেক আগের কথা, মারা গেছে। সাবিউদ্দিন এত অল্প বয়সে মারা গেল কেন? অনেক জুনিয়র, আমার 3 বছর জুনিয়র। আমরা একই হলে তো থাকতাম, ছাত্র ইউনিয়ন করতো আমাদের সংগঠন। আমি এমনি তাকে ভালো লাগতো, আর কি পছন্দ করতাম, আমার ভক্ত ছিল সে। আমাকে দেখা, হঠাৎ এক জায়গায় দেখা, দেখে হয়ে সে বলছে, মানিক ভাই সারা 2 বছর, মানিক ভাই আপনার জন্য সরি সরি সরি, মানিক ভাই আপনার জন্য আমরা কিছু করতে পারি নাই, একটু মানে যাক আরো কথা হয়েছিল। তো তার মানে সবাই জানতো, খালেদা জিয়াও জানতো তার মানে। আমি কনফার্ম হয়ে গেলাম। আমি তো খালেদার দিকে জিজ্ঞেস করে না গিয়ে, যখন সাবিউদ্দিন আমাকে এই কথা বলেছিল, তখন আমি বুঝছি যে এরা সবাই জানে। চিঠি পৌঁছেছিলাম, চিঠি দিয়েছিলাম, কিছু করতে পারিনি, মানে খালেদা জিয়া করে নাই। এই হচ্ছে খালেদা জিয়া। আমি তো ব্যক্তিগতভাবে তাকে চিনেছি। খালি কি ইয়েকে আমি হাসিনাকে দায়ী করবো, দোষ দেবো নাকি? এই সিস্টেমে যারা গেছে সব কারাপ্ট হয়ে যায়, অথবা কারাপশনকে এরা প্রশ্রয় দেয় যেভাবে হোক। তো যে কথা বলছিলাম যে ছাত্রদের, এদের সঙ্গে থেকে যে ছাত্রদের অধপতন হয়েছিল, নষ্ট করেছে এরা। এই নেতৃত্ব আমাদের আমলে দেখেছি, নেতৃত্ব আমাদের পথভ্রষ্ট করত, আমাদেরকে বিরোধিতা করত, অন্তর্ঘাত করত, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করত। আমি পুরাতন নেতৃত্বের কথা বলছি, 60-এর দশকে যখন আপনারা ছাত্র ছিলেন, আপনাদের নেতৃত্ব তখন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আমাকে দাঁড়াতে দেয়নি। এটা নিয়ে আরেকটা আলোচনা করতে হয়, অনেক আলোচনা আছে। আমাকে দাঁড়াতে দেয়নি এরা। অথচ আমাদের প্রজন্মকে মূলত আমি নিয়ে গেছিলাম পুরাতন নেতৃত্বের কাছে, বিশ্বাস থেকে, ভরসা থেকে, যেটা করবে। পূর্ববাংলার স্বাধীনতা রাজনীতির সমর্থন যখন করে, তখন আমি এদের সঙ্গে তো যোগ দিই। ওই সময় আমাদের প্রজন্মকে, তরুণ প্রজন্ম যারা ছিল, মূলত সেই অংশটাকে নিয়ে গেছিলাম। তখন মাহবুবুল্লাহ জেনারেল সেক্রেটারি ছিল ছাত্র ইউনিয়নের, আর হ্যাঁ জেনারেল সেক্রেটারি ছিল। এদিন নিয়ে গেছিলাম তাদের পার্টিতে, পূর্ববাংলা কংগ্রেস পার্টিতে যোগ দিলাম আমরা। এগুলো আছে আমাদের রাজনীতি পুনর্বিন্যাসে, আমি এগুলো লিখেছি, আলোচনা করেছি। তো যাই হোক, আর 90-এর দশক হয়েছে আরেকভাবে নষ্ট করেছে এরা, লোভ দেখিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, অবৈধভাবে সুযোগ সুবিধা দিয়ে। মানে এরা হচ্ছে নিজেরা আদর্শহীন, এদের সঙ্গে যারা যায় তাদেরকে আদর্শহীন করে ফেলে। এই যে হচ্ছে এখানকার অবস্থা। তো এইভাবে ছাত্রদের যে ভূমিকা, এরপরে তার কি ভূমিকা ছাত্র রাখবে? দীর্ঘদিন তারা কোনো ভূমিকাই রাখতে পারেনি, সেই অর্থে ভূমিকা রাখেনি। এই 2004-এ হঠাৎ করে 2024-এ হঠাৎ একটা বিস্ফোরণ তার ঘটিয়ে দিয়েছে। এটা আসলে অনেকটা পূর্ব প্রস্তুতিহীন একটা বিস্ফোরণ।
হঠাৎ করে হয়ে হঠাৎ করে হয়েছে, আবার হঠাৎ করেও না, দীর্ঘদিনের ক্ষোভ, কাজ করে সমস্ত জাতির যে ক্ষোভ। ছাত্ররা তো তরুণ, কিন্তু প্রাণবন্ত একটা শক্তি, প্রচন্ড আবেগ থাকে তাদের, উদ্যম, শক্তি, সাহস। আর এটা বাঙালি মুসলমানের একটু ব্যাপার আছে, এটা অন্য বাঙালি এতখানি উদ্যমী হয় না, এতখানি ওই আবেগী হয় না, যেটা বাঙালি মুসলমান হয়। প্রচন্ড আবেগ তার ভেতরে, নতুন সমাজ গঠন করছে, চরে চরে বাস করে বেড়াতো নদী ভাঙা মানুষেরা। আমি তো ব্যাপক গ্রামাঞ্চলে ঘুরেছি, কাজ করেছি। তো আমি তো, আমার জীবন তো 10টা বছর শুধু গ্রামেই গেছে, মিনিমাম 10 বছর আমি গ্রামে কাজ করেছি, মানে ছিলাম, বসেছিলাম না, কৃষকদের মধ্যে কাজ করেছিলাম, আন্দোলন করেছিলাম। এটা পাকিস্তান আমলের কথা বলছি। পাকিস্তান আমলে 6 বছর ছিলাম, বাংলাদেশ হওয়ার পর 4 বছর। পাকিস্তান আমলে সারা বাংলাদেশ আমি ঘুরেছি এবং আন্দোলন করেছি, 2টা জেলায় আন্দোলন করেছিলাম, কৃষক আন্দোলন। আর বাংলাদেশ হওয়ার পরে আমার এলাকায় আমি 4 বছর কাজ করেছিলাম, একবার 3 বছর, আরেকবার 1 বছর ওই যে বিএনপির সঙ্গে যখন লাগলো। তো 10 বছরের অভিজ্ঞতা আছে আমার গ্রামের জীবন সম্পর্কে। হিন্দু মুসলমান আমি সমাজকে দেখেছি, আমি বুঝেছি যে বাঙালি মুসলমান খুব আবেগপ্রবণ হয়। এটা ভালো দিক আছে, খারাপ দিকও আছে। ছাত্ররা সে আবেগটা সবচেয়ে বেশি ধারণ করে, সাহস শক্তিও ধারণ করে। এই জন্য বিস্ফোরণগুলো এরা ঘটায় সবার আগে। সমাজ যেটা, সাধারণ মানুষ, বয়স্ক মানুষ যেটা মেনে নেয় মাথা পেতে, এরা সেটা মানতে চায় না, বিদ্রোহী হয়ে ওঠে। সে জানে না কখন কি করবে, করে ফেলে, ঘটনা ঘটিয়ে 24-এ ঘটিয়ে দিয়েছে। আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন হয়ে গেছে, সরকারের পতন, কোথায় চাকরির আন্দোলন, কোটা সংস্কার মানে চাকরির আন্দোলন, আমাকে চাকরি দিতে হবে। ওখান থেকে চলে গেছে, তো রাখবই না, দলে দলে প্রাণ দিয়েছে, শত 1,500 মিনিমাম 1,400 জাতিসংঘ হিসাবে যদি ধরি, প্রাণ দিয়েছে শুধু এই 35 না 36 দিনে, 36 দিনের আন্দোলনে। আর 20 থেকে 30,000 আহত হয়েছে, পঙ্গু, অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে। কি সাংঘাতিক একটা ঘটনা। হাসিনা পালিয়েছে, অত বড় পিশাচ, অত বড় দানব, সব ফেলে দিয়ে পালিয়েছে। থাকলো রাজ্যপাল, থাকলো সিংহাসন, এ দেশ থেকে পালিয়ে গেছে এবং সবাইকে নিয়ে, যাদেরকে পারে নিজের বোন সহ ভেঙেছে, আর বাকিরাও পালিয়েছে। মোটামুটি টপ লিডার যারা পালিয়েছে, যে যেখান থেকে পেরেছে ভেঙেছে। তো এই হচ্ছে এই দেশ। এবং এখন কথা হচ্ছে যে এই ছাত্রদের দিয়ে কি হবে ভবিষ্যতে। বুঝলাম, আমরা এটা ব্যাখ্যা করলাম, বোঝার চেষ্টার দরকার আছে ছাত্রদের রোলটা কি হতে পারে। এখন এই পর্যন্ত উল্টে পাল্টে দিয়েছে, নেক্সট কি করবে এটা আমরা এখন একটু আলোচনা করতে পারি ঠান্ডা মাথায়। এটা নিয়ে আরেকটা বৈঠকে আমরা এই বিষয়টা আলোচনা করব। এখন এখানে এই পর্যন্তই থাক।